এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এটাকে সংক্ষেপে আমি বলতে পারি ইআর, তাই না? ইআর মানে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এটার আবিষ্কারক কে? তাহলে ইআর এর আবিষ্কারক হচ্ছে পোর্টার। এই কথাটা মনে রাখো। ইআর এর আবিষ্কারক কি? পোর্টার। তাহলে দেখো তো, পোর্টার নামের শেষেও কি ইআর শব্দটা আছে, তাহলে বুঝতেই পারতেছো ইআর এর আবিষ্কারক হচ্ছে পোর্টার। কোথা থেকে আবিষ্কার করেন? এটা হচ্ছে যকৃৎ কোষ থেকে আবিষ্কার করেন। ঠিক আছে, তাহলে কোথায়? যকৃৎ কোষে। ঠিক আছে, এখন এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা আসলে কোথায় কোথায় পাওয়া যায়? এটা প্রত্যেকটা কোষেই তো পাওয়া যায়, তবে একটু বেশি পরিমাণে পাওয়া যায় হচ্ছে যকৃৎ কোষ, অগ্নাশয়ে পাওয়া যায়, অন্তঃক্ষরা গ্রন্থিতে পাওয়া যায়, এই জায়গাগুলোতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ইয়ারটা কোথায় বেশি পাওয়া যায়? একটু মাথায় রাখতে পারো যে যকৃৎ কোষে পাওয়া যায় ভাইয়া, যকৃৎ কোষ। দেন পাওয়া যায় হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি? যেখান থেকে হরমোন ক্ষরিত হয়। এরপরে পাওয়া যায় হচ্ছে অগ্নাশয়ে পাওয়া যায়। এই জায়গাগুলোতে না একটু বেশি বেশি পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার আসো, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা কোথা থেকে উৎপত্তি লাভ করে? তো যে কোনো ধরনের ঝিল্লির কথা কল্পনা করো, ঝিল্লি। সেই ঝিল্লিটা হতে পারে কি? সেটা হতে পারে কোষ ঝিল্লি। ঝিল্লি বিভিন্ন রকমের আছে, তাই না? যেমন কোষ ঝিল্লি আছে, দেন নিউক্লিয়ার ঝিল্লি আছে, নিউক্লিয়ার পর্দা আছে। তাহলে নিউক্লিয়ার ঝিল্লি, এই কোষ ঝিল্লি, নিউক্লিয়ার ঝিল্লি বা যে কোনো ধরনের ঝিল্লি থেকেই এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা উৎপত্তি লাভ করে। ধরে নাও এটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস এর চারদিকের যে আবরণটা, এটাই তো সেই নিউক্লিয়ার ঝিল্লি। তো এই নিউক্লিয়ার ঝিল্লি এখান থেকেই এরকম কিছু গঠন ফার্স্টে তৈরি হয়, তারপরে এই গঠনটা আস্তে আস্তে আরেকটু বড় হয়। ঠিক আছে, আস্তে আস্তে এরকম আরেকটু বড় হয়, বড় হতে হতে এই যে গঠনটা, এটাকে আমরা বলতে পারি কি বলতো ভাইয়া? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এই যে নিউক্লিয়ার ঝিল্লি থেকেই যে গঠনটা তৈরি হইলো, সেটার নামই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইট? তাহলে তৈরি হচ্ছে কোথায়? নিউক্লিয়ার ঝিল্লি থেকে, আবার কোষ ঝিল্লি থেকেও তৈরি হতে পারে। এবং একটা বিষয় খেয়াল করে দেখো ভাইয়া, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কিন্তু মোটামুটি বিশাল সাইজ, তাই না? অনেকটাই বড়, একটা কোষের অনেক বড় একটা জায়গা জুড়ে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এবং এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক কিছু তৈরি করে, একটু পরে আমরা দেখব। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক কিছু তৈরি করে, একটু পরে দেখাচ্ছে। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আরেকটা কাজ হচ্ছে যে কোষে যদি কোনো ক্ষতিকর পদার্থ প্রবেশ করে, সেটাকে নিষ্ক্রিয় করে ফেলে। দেখো, কোষের বেশিরভাগ জায়গা জুড়ে এটা আছে। তাহলে কোষের বেশিরভাগ জায়গাতেই যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, তাহলে সেই তো কোনো একটা উপাদান আসলে, কোনো একটা ক্ষতিকর কোনো কিছু আসলে সেটাকে নিষ্ক্রিয় করার দায়িত্ব নেবে, তাই কিনা? তাহলে এই কথাটা ফার্স্টে মনে রাখো যে বাইরে থেকে যদি কোষের ভেতরে কোনো একটা উপাদান চলে আসে ক্ষতিকর, সেটাকে নিষ্ক্রিয় করার দায়িত্ব হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে নিউক্লিয়ার ঝিল্লি, কোষ ঝিল্লি, এগুলা থেকেই কে তৈরি হচ্ছে ভাইয়া? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এই কথাটা ভাইয়া মাথায় রাখো, যে কোষ ঝিল্লি, নিউক্লিয়ার ঝিল্লি, এখান থেকে তৈরি হচ্ছে কে? ইআর, রাইট? এই ইআর থেকে আবার তৈরি হয় হচ্ছে, মনে রাখো, জি। জি মানে কি বলতেছি? এবং জি থেকে আবার তৈরি হয় এল। ঠিক আছে, তাহলে এই সিকোয়েন্সটা একটু মনে রাখো। ঝিল্লি, এই যে ঝিল্লির পরে ইআর, এর পরে জি, তারপর হচ্ছে এল। ঠিক আছে, তাহলে ইআর জিএল। এই এল থেকে সব শেষে গিয়ে আবার ক মনে রাখো। ঠিক আছে, শেষ হচ্ছে ক। ঠিক আছে, তাহলে আমার সাথে সিকোয়েন্সটা বলো। ঝিল্লি, ইআর, জিএল, তারপরে ক। ক মানে কি? ক মানে হচ্ছে দুইটা কথা মনে রাখতে পারো, একটা হচ্ছে ক্যান্সার, এবং আরেকটা হচ্ছে কেরাটিন। তাহলে ক্যান্সার আর কেরাটিন। এখানে ইয়ার মানে তো বুঝতেই পারতেছো, ইয়ার মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে কথাটা, আরো একটা কথা মাথায় রাখো, সেটা হচ্ছে ইয়ার হচ্ছে সেলুলোজ, সেলুলোজ তৈরি করে। ইয়ার কি করে ভাইয়া? সেলুলোজ তৈরি করে। এবং ইয়ার আরেক দিকে আমরা দেখলাম যে কোষে কোনো একটা উপাদান প্রবেশ করলে সেটাকে নিষ্ক্রিয় করে, ক্ষতিকর পদার্থ নিষ্ক্রিয় করে। একটু পরে আমরা দেখব যে ইয়ার কি করতেছে, আবার নিষ্ক্রিয়। তাহলে ওপরে লিখো সেলুলোজ, নিচে লিখো নিষ্ক্রিয়। গোলজি বডির ওপরে যে কথাটা লিখবা সেটা হচ্ছে হেমিসেলুলোজ। এখানে জি মানে হচ্ছে গোলজি বডি, উপরে লিখো হেমিসেলুলোজ। এগুলো অবশ্যই নোট করে নাও, ঠিক আছে? তাহলে হেমিসেলুলোজ। এবং নিচের দিকে যেটা লিখবা সেটা হচ্ছে H2O, পানি, ভিটামিন, এনজাইম। পানি, ভিটামিন, এনজাইম। তাহলে এই তিনটা কথা মনে রাখো, ঠিক আছে? তো আবারও বলি, ঝিল্লি ERGL, ঝিল্লি ERGL, ঝিল্লি ERGL। তারপরে ক মানে তো কেরাটিন ক্যান্সার। আর সেলুলোজ, হেমিসেলুলোজ এখানে নিষ্ক্রিয়, আর এখানে হচ্ছে পানি, ভিটামিন, এনজাইম। পানি, ভিটামিন, এনজাইম, এতটুকু মাথায় থাকবে না ভাইয়া? এতটুকু যদি মাথায় থাকে তোমার, অনেকগুলা কাজ, আমাদের তো কাজগুলা মনে রাখাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়, তাই না? তো এই যে তিনটা অঙ্গাণু, একটা হচ্ছে ইয়ার, একটা হচ্ছে গোলজি বডি, এবং এল মানে হচ্ছে লাইসোজোম। এই তিনটা অঙ্গাণুর বেশ কয়েকটা কাজ আমাদের কিন্তু এখান থেকে হয়ে গেছে। তো এখান থেকে যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে অনেক কিছু তৈরি হয় কোষের, অনেক কিছু তৈরি হয়। যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বডিটা তৈরি হচ্ছে, আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই আসলে এই লাইসোজোমটাও তৈরি হয়, গোলজি বডি থেকে তৈরি হয় না। যদিও বইয়ের কোনো জায়গাতে লেখা আছে যে গোলজি বডি থেকে লাইসোজোম তৈরি হয়, তবে আসলে তৈরি হয় হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তাহলে গোলজি বডির কাজটা কি ভাইয়া? মনে রাখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে জিনিসটা তৈরি করে, গোলজি বডি সেটাকে প্যাকেট করে, ঠিক আছে? একটা চকলেট ফ্যাক্টরির কথা কল্পনা করো। চকলেট ফ্যাক্টরির একটা সাইডে কি তৈরি হয়? চকলেটটা তৈরি হয়। আরেক সাইডে এসে সেই চকলেটটার চারদিকে একটা প্যাকেজ করে দেওয়া হয় না, প্যাকেট করা হয়, তাই না? তাহলে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এইখানে সেই চকলেটটা তৈরি হচ্ছে ফ্যাক্টরির, আর গোলজি বডি সেটাকে প্যাকেট করে দিচ্ছে, ঠিক আছে? ওকে, এই আর কি বিষয়। ধরে নাও এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কলমটা তৈরি হইল, গোলজি বডি এই কলমের চারদিকে প্যাকেট করে দিচ্ছে, সিম্পল, শেষ। ওকে, তাহলে আমি বলতে পারি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাইসোজোম তৈরি করলো, লাইসোজোম তৈরি করলো। গোলজি বডি কি করবে বলতো? এই লাইসোজোমের চারদিকে একটা আবরণ দিয়ে দিবে, এটা হচ্ছে গোলজি বডির কাজ। তাহলে আমাদের বেশ কয়েকটা কাজ শেষ। এবার আসলে আমাদের পড়াটা অনেকটাই ইজি হয়ে যাবে, ঠিক আছে? এখন এই যে গোলজি বডি যে আমরা দেখলাম, সরি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে আমরা দেখলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ধরে নাও এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস থেকে কি তৈরি হয়েছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়েছে, রাইট? তাহলে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হইল, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অনেক উপাদান লেগে থাকে, ঠিক আছে? এই যে এরকম ছোট ছোট এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি লেগে থাকে বলতো? লেগে থাকে হচ্ছে এই যে এই উপাদানগুলা, এইগুলার নাম হচ্ছে রাইবোজোম। এগুলা কি বলতো ভাইয়া? রাইবোজোম, রাইবোজোম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যদি আমরা প্রকারভেদ দেখি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইআর দুই প্রকার হয়, ঠিক আছে? ইআর এটা হচ্ছে দুই প্রকার, দুই প্রকার। তাহলে ইআর দুই প্রকার কি কি বলতো? একটা হচ্ছে এস ইআর, আর একটা হচ্ছে আর ইআর, আর ইআর, ঠিক আছে? তো এস মানে কি? স্মুথ, স্মুথ মানে কি? মসৃণ, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর রাফ ইয়ার মানে কি? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আর ইয়ার মানে কি? অমসৃণ, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রেটিকুলাম। আর এখানে স্মুথ ইয়ার মানে কি? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সংক্ষেপে ইয়ার লিখি, মসৃণ ইয়ার, রাইট? ওকে, তাহলে ভাইয়া ধরে নাও এই যে এই সারফেসটা, বোর্ডের যে সারফেস, এটা হচ্ছে
বা তুমি টাইলসের কথা চিন্তা করো, টাইলসটা কি অনেকটা স্মুথ হয় না? কিন্তু টাইলসের উপরে তুমি যদি একটু বালি টালি ছিটাই দাও, বালি ছিটাই দিলে কি ওই সারফেসটা কি আর মসৃণ থাকলো? অবশ্যই অমসৃণ হয়ে গেল, তাই না? ধরো যে বোর্ড, এই বোর্ড হচ্ছে মসৃণ, এবং এর উপরে কোনো কিছু পাউডার ছিটাই দাও, ওই জায়গাটা অমসৃণ হয়ে যাবে, রাইট? তাহলে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দেখো এই যে এই অংশটুকু, এই অংশটুকুর মধ্যে কি আছে? রাইবোজোম আছে। কিন্তু বাকি অংশটুকু দেখো তো, এই জায়গাটাতে কি কোনো রাইবোজোম আছে? নাই। তাহলে যেখানে যে দানাদার পদার্থ আছে, রাইবোজোমগুলো আছে, সেই অংশটাকে আমরা কি বলতে পারি? এটাই হচ্ছে RER, মানে কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেখানে কোনো রাইবোজোম টাইবোজোম কিছুই নাই, সেটা হচ্ছে SER, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই কি না? বুঝছো বিষয়টা? ওকে, তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এক্সট্রা কি থাকে বলো তো? রাইবোজোম থাকে। এখন তোমাদের মনে হতে পারে যে ভাইয়া এটা তো আগেও পড়ছি, তো রাইবোজোমই শুধু কি থাকে? না, রাইবোজোম বাদেও অন্য কিছু আরেকটা উপাদান থাকে, সেটা নাম হচ্ছে, এখানে থাকতে পারে আরো একটা উপাদান, এই যে এই উপাদানটা, এটা নাম হচ্ছে গ্লাই অক্সিজম। তাহলে শুধু রাইবোজোমই থাকে না, এখানে থাকে গ্লাই অক্সিজম, অক্সিজম। ঠিক আছে, এই কথাগুলা একটু মাথায় রেখো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রেটিকুলাম, এখানে যে কথাটা মাথায় রাখবা সেটা হচ্ছে এখানে নামের মধ্যে আছে রেটি। ঠিক আছে, সো যে জায়গাতেই রেটি শব্দটা দেখবা, রেটি কথাটার অর্থ হচ্ছে জাল। যেমন তোমরা জুওলজির নবম অধ্যায় পাবা, মানব জীবনের ধারাবাহিকতা, ওই অধ্যায় পড়তে গেলে তুমি পাবা, আমি পড়াইছি মেবি, হ্যাঁ আমি পড়াইছি ওই অধ্যায়টা। তো ওইটা পড়তে গেলে তুমি পাবা যে রেটি টেস্টিস নামে একটা অংশ আছে, তাহলে ওইখানেও রেটি শব্দটা আছে। তার মানে কি? রেটি মানে হচ্ছে ওইখানেও তুমি দেখবা যে জালের মতো একটা গঠন। তো এই যে কোষের ভেতরে জালের মতো একটি স্ট্রাকচার তৈরি করে থাকে হচ্ছে এই ইয়ার, এই কারণে এটাকে বলা হচ্ছে রেটি। রেটি মানে হচ্ছে জাল, বুঝতে পেরেছো? ঠিক আছে, এন্ডোপ্লাজমিক মানে কি? ভেতরে, প্রোটোপ্লাজমের ভেতরে, প্লাজমিক, এন্ডোপ্লাজমিক, এন্ডো মানে হচ্ছে ভেতরে, তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে জালের মতো যে উপাদানটা, সেটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রকারভেদ আমরা পড়লাম, এইবার যদি আমরা কাজের দিকে আসি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো ভাইয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি কি হইতে পারে? তুমি যদি এই যে একটু আগে যে পড়াটা পড়াইলাম, এইটা যদি তোমার মনে থাকে, এখানে আমরা দেখছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি। কয়েকটা কাজ আমাদের অলরেডি হয়ে গেছে। এটা সেলুলোজ তৈরি করতেছে, কোষে যদি খারাপ কোনো উপাদান প্রবেশ করে সেটারে নিষ্ক্রিয় করতেছে, এটা লাইসোজোম, গোলগি বডি তৈরি করতেছে, তাই কি না? তাহলে দেখো আমাদের কয়েকটা কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে, তাহলে কাজ নিয়ে আমাদের কোনো প্যারাই নাই। এই কাজগুলো না তোমরা মুখস্থ করতে যাবা না, এগুলো হচ্ছে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, দেখবা যে অনেকটা ইজি হয়ে গেছে। তাহলে আসো আমরা এই কাজগুলো একটু দেখি। তাহলে কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করতেছে কে? গোলজি বডি, সরি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন আমরা তো জানি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে SER, আর এটা হচ্ছে RER। বলো তো, আমি যদি বলি এই দুটার মধ্যে প্রোটিন কে তৈরি করে? বলো দেখি, একটু বুদ্ধি করে বলো দেখি, RER নাকি SER, কোনটা প্রোটিন তৈরি করে? তো আমরা একটু আগে জেনেছি রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। তাহলে এখানে রাফ ইয়ার যেটা, এখানে তো রাইবোজোম আছে, এখানে কি আছে? রাইবোজোম। তাহলে এই রাইবোজোমটা কি তৈরি করবে? নিশ্চয় প্রোটিন তৈরি করবে। বুঝতেই পারতেছো ভাইয়া? যেহেতু RER এ রাইবোজোম আছে, তাহলে RER এর কাজ কি? প্রোটিন তৈরি করা। তাহলে এই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা প্রোটিন তৈরি করে। তাহলে মসৃণটার কাজ কি? মসৃণটার কাজ হচ্ছে এই যে প্রোটিন বাদে যা কিছু আছে সব তৈরি করা। প্রোটিন বাদে আরো যা যা উপাদান লাগবে সবকিছু তৈরি করা হচ্ছে এই RER এর কাজ, SER এর কাজ। তাহলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি কি তৈরি করতেছে? হরমোন, গ্লাইকোজেন, লিপিড। লিপিড, গ্লাইকোজেন, হরমোন, লিপিড, গ্লাইকোজেন, হরমোন তৈরি করে, লিপিড, গ্লাইকোজেন, হরমোন তৈরি করে। ওকে, আচ্ছা, এখন শুধু তো
তৈরি করলেই হবে না, এগুলো তো বহন করতে হবে। ইয়ার কোষের পুরাটা জায়গা জুড়েই মোটামুটি ইয়ার আছে। তার মানে কি, কোষের এক জায়গা থেকে যদি অন্য জায়গায় কোনো একটু উপাদান যাইতে চাই, তাহলে সেই উপাদানটা বহন করবে কে? নিশ্চয়ই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, আমরা একটু পরে গঠন দেখবো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। তো এখানে একটু গঠনটা দেখাই দিই। দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনটা তুমি যদি দেখো, এখানে তিনটা উপাদান আছে, একটা হচ্ছে সিস্টার্নি, একটা হচ্ছে ভেসিকল, আর একটা হচ্ছে টিউবিউল। তো এখানে টিউবিউল নামের শেষ অংশে আছে ইউএলই। কোনো নামের শেষে যদি ইউএলই বা সিইউএলই থাকে, সেই কথাটার অর্থ হচ্ছে ক্ষুদ্র। ইউএলই বা সিইউএলই শব্দটা থাকার অর্থ হচ্ছে সেটা হচ্ছে ক্ষুদ্র। তাহলে বলো তো, টিউবিউল নামের শুরুতে আবার আছে টিউব, তাহলে ক্ষুদ্র একটা টিউবকে আমরা বলতে পারি টিউবিউল, তাই না? তাহলে যার নামের মধ্যে আছে টিউবিউল, টিউবের কাজ কি? টিউবের কাজ হচ্ছে টিউবের ভেতর দিয়ে পানি পরিবাহিত হয় বা কোনো একটা উপাদান পরিবাহিত হইতে পারে, তাই না? তাহলে এই যে ইয়ার, তার গঠনের একটা উপাদান হচ্ছে টিউবিউল। তাহলে যার নামের মধ্যে টিউব আছে, এই টিউবের মধ্যে দিয়ে তো কোনো একটা উপাদান সেটা বহন করতে পারবে, তাই না? তাহলে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে লিপিড তৈরি হচ্ছে, এই যে লিপিড তৈরি হচ্ছে, প্রোটিন তৈরি হচ্ছে, এই জিনিসগুলো কি বহন করতে হবে না? শুধু তো তৈরি করলেই হবে না, যেহেতু তার মধ্যে টিউব আছে, সে কি করতে পারবে? টিউব দিয়ে এগুলো পরিবহনও করতে পারবে। তাহলে প্রোটিন লিপিডের অন্তঃবাহক হিসেবে কাজ করে। এরপরে দেখো, এই আর ইয়ার যেটা, সেটা কি রাইবোজোমের পাশাপাশি গ্লাইঅক্সিজমও ধারণ করতেছে, একটু আগে দেখলাম। তাহলে রাইবোজোম গ্লাইঅক্সিজমের ধারক হিসেবে কাজ করে। ঠিক আছে, হয়ে গেল। এরপর দেখো, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পুরা একটা অনেক বড় জায়গা জুড়ে আছে, তার মানে কি কাঠামো দিচ্ছে এটা কোষকে, তাহলে প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করতেছে। এরপরে এই যে বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ নিষ্ক্রিয় করে, এটা একটু আগে দেখলাম যে নিষ্ক্রিয় করতেছে। এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ কথা, এটা একটু কষ্ট করে মাথায় রাখো, সেটা হচ্ছে মাংসপেশির এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? ক্যালসিয়াম সঞ্চয় করে, যা মাংসপেশির সংকোচন ঘটায়। ঠিক আছে, তাহলে মাংসপেশির এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ক্যালসিয়াম সঞ্চয় করে, এটা সংকোচন ঘটায় পেশির, এবং ভেসিকলে আবদ্ধ করে গোলজি বডিতে পাঠায়। তো এটা আমরা দেখবো, এই শেষের কথাটা একটু পরে আমরা বুঝবো। ওকে, ঠিক আছে। তাহলে আমি যদি আবারও কাজগুলো একটু রিপিট করি, আমার সাথে তুমি একটু চোখ বন্ধ করে জাস্ট মনে মনে ভাবো যে কাজগুলো কি কি ছিল, কাজগুলো কি কি ছিল, আমার সাথে একটু মনে মনে ভাবো। দেখো, আমি একটু মনে করার চেষ্টা করি কি কি কাজ আমরা পড়ছি। প্রথম কাজটা হচ্ছে ওই যে আমরা ইয়ার পড়ছি না, উপরে লিখলাম হচ্ছে সেলুলোজ, নিচে লিখলাম নিষ্ক্রিয়, তাহলে ওই দুটা কাজ হয়ে গেল। প্রথম কথা হচ্ছে সেলুলোজ তৈরি করে, দ্বিতীয় কথা হচ্ছে যে কোষের যে বিষাক্ত উপাদানগুলো সেগুলো নিষ্ক্রিয় করে। ঠিক আছে, দুইটা কাজ হইল। এরপর আসো 3 নাম্বার কাজ, সেটা হচ্ছে এই রাফ ইয়ার যেটা, সেটা রাইবোজোম আর গ্লাইঅক্সিজম ধারণ করে, এটাও হয়ে গেল। এখন রাফ ইয়ারে যেহেতু রাইবোজোম আছে, তাহলে 4 নাম্বার কাজ হচ্ছে এই রাফ ইয়ার প্রোটিন তৈরি করতে পারে। তাহলে রাফ ইয়ার বাদ দিলে যে স্মুথ ইয়ার আছে বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, সেটা কি প্রোটিন বাদে আরও উপাদান, যেমন লিপিড, গ্লাইকোজেন, হরমোন তৈরি করে, তাই না? এখন শুধু তো তৈরি করলেই হবে না, বহন করতে হবে। তাহলে লিপিড আর প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করবে এটা, যেহেতু নামের মধ্যে টিউব আছে। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, এখানে ক্যালসিয়াম আয়ন সঞ্চয় করে মাংসপেশির যে ইয়ার, সেটা ক্যালসিয়াম আয়ন সঞ্চয় করে এবং এটা মাংসপেশির সংকোচন ঘটায়। ঠিক আছে, এবং লাস্ট যে কথাটা বললাম সেটা কি, ভেসিকলে আবদ্ধ করে গোলজি বদ্ধিতে কোনো একটা উপাদান পাঠায়। তো শেষ কথাটা আমরা এখন পড়ব। ঠিক আছে, তাহলে কাজগুলো পারবা না এখন? পারবা। ঠিক আছে, তো তোমাদের কলেজে বা অন্যান্য যে কোনো জায়গাতে স্যাররা যেটা করে যে এই কাজগুলা তোমাদেরকে বলবে যে পড়ে নিও। ঠিক আছে, আরে পড়ছি তো, আগের সবগুলা বোঝানোর পর পড়ছি, কাজগুলো তোমরা একটু পড়ে নিও। ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করতেছি যে সবগুলা কাজ যাতে অন্তত আমার কথা শুনে হলেও কোনো একটা জিনিস তুমি নিজে পড়লে যতটুকু মনে থাকবে, আমার কথা শুনলে তার চেয়ে বেশি মনে থাকবে। ঠিক আছে, বা কারো কথা শুনলে সেটা বেশি মনে থাকে। তো আমি চাই যে তোমার যাতে মনে থাকে, এই কারণেই প্রত্যেকটা কাজ আমি ধরে ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শেষ।